নমস্কার, আমি আজকে একটা গল্প পাঠ করে শোনাচ্ছি আপনাদের। আজকের গল্প আমবাগানের ভূত, লেখিকা শান্তা দেবী। চলুন এবার পাঠ করি। বিশুদের বাড়ি একটা পুরনো আমবাগানের ধারে। গাছগুলোর অর্ধেক এখনও গিয়েছে মরে, আর বাকি অর্ধেকও ফল তেমন ভালো হয় না। গাছের তো আর তেমন যত্ন নেই, কাজেই রাজভোগ আম ক্রমশ কুলের আঁটির মতো হয়ে উঠেছে, তাও আবার টক আর পোকা ধরা। বাগানের মালিক কেউ নেই বললেই হয়, তবু অতি সীমানায় কারোর বাড়ি ঘর বাঁধার জো নেই, কারণ যে বুড়ো আমবাগান লাগিয়েছিল সে ছিল ভারী দুর্দান্ত লোক। বাগানের মধ্যে যাত্রার উৎপাত সহ্য করতে পারত না। মরবার দিন পর্যন্ত বাগান আগলে সে নিশ্চিন্ত হতে পারেনি। যাবার সময় পাড়ার 10 জনকে ডেকে বলে গিয়েছিল, দেখো, আমি এই বাগানেই যোগ হয়ে থাকবো। কেউ যদি বাগানের মাটি এক কোদাল কেটে কিংবা গাছের ডাল একটুও ভাঙে তো আমি তাকে দেখে নেব। পাড়ার যত দুষ্টু ছেলে ছিল সবাইকার মা মাসিরা ছেলেদের দিবারাত্রি এই বুড়োর গল্প শোনাতো। ভয়ে তাই ছেলেগুলো গরমের দিনেও শুধু দুটো কাঁচা আম পাড়তেও সাহস করত না। ননির বাবা বলে যে ছেলেবেলায় একদিন ঠিক দুপুরবেলা ঝাঁঝা রোদ্দুরে কেউ কোথাও নেই দেখে সে আম পাড়তে গিয়েছিল। গোটা 25-30 আম ঢিল মেরে পেড়ে কুড়াবার জন্য সে হেঁট হয়ে যাবে, অমনি সময় পেছন থেকে তার চুলের টিকিটা ধরে বুড়ো ভূতটা যা টান দিল, বাবা, অনেকগুলো চুল ছিঁড়ে গিয়েছিল। টানের চোটে শূন্যে বোধ হয় 2 পা উঠে গিয়েছিল। কত কষ্ট মাথা ঝাড়া দিয়ে টিকি ছাড়িয়ে ঘাড় যখন ফেরায়, দেখলে একটা 3 গজ লম্বা কালো হাত চুলটা ছেড়ে শোঁ করে ঝাগড়া গাছের পাতার মধ্যে লুকিয়ে গেল। সেদিন থেকে ও বাগানে সে আর একটাও আম পাড়েনি। তাছাড়া যখনই বাগান পার হয় মাথায় একটা গামছা বেঁধে তবে যায়। কি জানি কখন ভূতের হাতে আবার টিকি বাঁধা পড়ে। পাকু নাপিতের মাসি বলে, নদী থেকে জল আনতে একদিন তার সন্ধে হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি ওই পথেই ফিরছিল। পায়ের কাছে একটা আম পড়েছিল, লোভে পড়ে সেটি মাত্র তুলেছিল। এমন সময় খড়খড়ে গলায় আকাশ চিরে কে তাড়া দিয়ে উঠল, কে রে, কে রে? প্রাণ নিয়ে পালাতে যাবে, তাতেও কি রক্ষে আছে? ঝাঁকড়া ভাল্লুকের মতো একটা মাথা মুখ থেকে থু করে একটা ঢেলা ছুঁড়ে মারলে। মাসির কপালটাও গেল কেটে, আবার কলসিটাও গেল ভেঙে টুকরো টুকরো হয়ে। আজ পর্যন্ত বাগানের কাছ দিয়ে যখনই যায় কপালে শিরাটা টনটন করে ওঠে। ভূতের নজরটা ঠিক ওইখানেই লেগে আছে। মাসি তাই ঘোমটাটা লম্বা করে টেনে ও পথে যায়। আমবাগানের পরে নাপিত পাড়া, তারপর আর সব ভদ্রলোকের বাড়ি। রাতে বিশুদের বাড়ির আলো নিভিয়ে দিলে আমবাগানের অন্ধকার ঘর বাড়ি আর কিছু দেখা যায় না। এতগুলো গাছ মাঝখানে পড়াতে সমস্ত নাপিত পাড়া প্রদীপের আলো একেবারে আড়াল হয়ে যায়। অন্ধকারে বাইরে বেরোলে অনেক সময় মনে হতো বিশুদের বাড়িটা বুঝি পৃথিবীর একমাত্র বাড়ি।
আকাশে তারা ছাড়া আর পৃথিবীর কোথাও কোনো আলো আছে কল্পনা করাও শক্ত হতো। পায়ের তলার মাটি থেকে চারপাশে শাল ও আম গাছগুলির ডগা পর্যন্ত যেন কে একটা বিরাট তুলিতে কাজল দিয়ে আগা গোড়া লম্বা টান দিয়ে ঢেকে দিয়েছে। তার ভিতরে কোনো ফাঁক নেই, কোনো আলাদা নকশাও নেই। সেদিন নাপিতপাড়ার ওখানে গ্রামের ছেলেরা কালী পূজার একটা ভোজ দিচ্ছিল। যে কজন ছেলে সাইকেলে চড়তে জানতো দিন 15 ধরে পাড়ায় পাড়ায় সকল সন্ধ্যা চাঁদা তুলে বেরোনো ছাড়া তাদের আর কোনো কাজ ছিল না। মানুষের ওপর জুলুম করে যে যত বেশি আদায় করতে পেরেছে তার নাম তত বেশি। বিশু বেচারি স্বভাবত একটু ভীতু, তাই ওই গেঁয়ো দেশের পথে সাইকেলে চড়তে তার ভরসা হতো না। পথগুলো যেন ঠিক জোকের পিঠের মতো থেকে থেকে উঁচু হয়ে উঠেছে, আবার তারপরেই নেবে সমান। কলকাতার পথে হয়তো শেখা যেতে পারে। মনে করে বিশু একবার মামা বাড়িতে ছোটোবেলায় সাইকেল ধার করে ছোট মামার কালীতলার শিক্ষানবিশ করবার চেষ্টা করেছিল। কিন্তু পথে গাড়ি ঘোড়া, মোটর, ট্রাম, বাস, রিক্সা এবং তার ওপর গরুর গাড়ি ভিড় দেখেই তো বেচারার মাথা থেকে পা পর্যন্ত টলতে শুরু করলো। এ পথে হেঁটে চলতে মুহূর্তে মুহূর্তে 10 বার যমরাজের মুখ ভেসে ওঠে চোখের সামনে। এখানে সাইকেল চড়বে সে কি করে? কাজেই ওটা তার বেচারার শেখা আর হয়নি। তবে কালী পুজোর ভোজে খেটেছে সে যথেষ্ট। শতরঞ্জি, শামিয়ানা, গামলা, আসন এইসব সে নিজে জোগাড় করে এনে দিয়েছিল। কিন্তু যথাকালে তার আবার হয়ে বসলো জ্বর। নমস্কার, আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকুন, আমার সঙ্গে থাকুন, স্কিপ করবেন না, গল্পটা শুনুন। আর এটা প্রথম পর্ব, এখনও এর পর্ব আছে, গল্পটা শেষ হয়নি। তো পরের পর্ব নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসছি। আজকের পর্বটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা।